বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নরসিংদী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। 2020-21 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের আমার প্রথম ক্লাসে সবার জন্য রইল নিরন্তর শুভকামনা। প্রতীকী তোমাদের কিছু শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ক্লাসে প্রবেশ করব। তোমাদের এই পুরো ক্লাস জুড়ে থাকবো, আজকের এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে থাকবো আমি, মোহাম্মদ আল মামুন কুরাইশি, বিসিএস সাধারণ শিক্ষা, পদবী সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরবর্তী ক্লাসে চলে যাই, স্লাইডে চলে যাই। আমাদের শিখন ফল, আজকের এই পুরো ক্লাস শেষে আমরা কি জানতে পারবো? এই 40 মিনিটের ক্লাস শেষে আমরা যা জানতে পারবো তা হলো পরীক্ষায় ভালো করার ও জীবনে সফলতার উপায়। এছাড়া জানতে পারবো বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য কি কি বই তোমরা কিনবে। অনেকেই প্রশ্ন করেছে, স্যার কোন বই কিনবো, কি করব, সেটা সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা আশা করছি পাবে। এছাড়াও আমরা সংক্ষিপ্তকারে পাবো সাহিত্য কি সে সম্পর্কিত ধারণা, সাহিত্যের বিভাজন সম্পর্কিত ধারণা, বাংলা প্রথম পত্রের অন্তর্গত অপরিচিতা ছোট গল্প কেন্দ্রিক প্রারম্ভিক আলোচনা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো জানার পাশাপাশি আমার সম্পর্কে হয়তো তোমার ব্যক্তিগত কিছু তথ্য তথ্য জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনার মাঝে চলে যাই। যেহেতু আমরা যখন কোনো গল্প বা উপন্যাস বা নাটক পড়ি, আমরা তার আগে, উপন্যাস শুরু করার আগে লেখক সম্পর্কে জানার চেষ্টা করি। কারণ কি, যিনি লেখেন তার সম্পর্কে যদি না জানি, তাহলে তার লেখাকে আমরা বুঝতে পারবো না। ঠিক তেমনি তোমরা যেহেতু আমাকে আমার ক্লাসটি করছো, সুতরাং তোমাদের সবার পরিচয় নেওয়ার সুযোগ না থাকলেও আমার সম্পর্কে তোমাদের কিছু জানার সুযোগ রয়েছে। সেজন্যই আমি প্রথমেই আমার সম্পর্কিত তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। শুধু তথ্যই নয়, মনে রাখবে এই তথ্যগুলো থেকে তোমাদেরকে, তোমরা নিজেরাও অনুপ্রাণিত হতে পারবে এবং তোমাদের সামনের পথটি আরো সুন্দর হবে। তাহলে সে লক্ষ্যে আমি আমার ব্যক্তিগত তথ্য উপস্থাপন করছি। আমার জন্ম কুড়িগ্রাম জেলা। 18ই মার্চে কুড়িগ্রাম জেলায় আমার জন্ম। কুড়িগ্রাম কি বলার সঙ্গে সঙ্গে যারা মানচিত্র সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আছে, তাদের একটি মনে হবে বাংলাদেশের মানচিত্রের একটি উত্তরের, প্রায় সর্বোত্তরের কাছাকাছির একটি জেলা হলো কুড়িগ্রাম। এরপরে সীমান্তবর্তী একটি জেলা। তোমরা কি জানো মানচিত্রের উপরের দিকটা কোন দিক? মানচিত্রের উপরের দিকটা হলো, যে কোনো মানচিত্র সে যেদিকে রাখা হোক না কেন, মানচিত্রের উপরের দিকটা হলো উত্তর দিক। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ এখন তোমাদের সামনে কথা বলছে। তাহলে এই কুড়িগ্রাম জেলা থেকে, গ্রাম থেকে, এখনো আমার প্রত্যন্ত গ্রাম, তোমরা তো অনেকেই শহরে মানুষ হয়েছে, সেই গ্রাম থেকে উঠে আসা মানুষটি এই আমি। এই শিক্ষা জীবন, আমি মাধ্যমিক পাশ করেছি পান্থাবাড়ি বালাখান্দি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। নামটা শুনলেই যেন কেমন লাগে, তাই না? পান্থাবাড়ি আবার বালাখান্দি, কিরকম অনেক নামগুলো আছে এরকম, আঞ্চলিক শব্দগুলো এরকম। দ্বিমুখী মানে দুই মুখ যার, অর্থাৎ শুধু সায়েন্স আর আর্টস ছিল, কমার্স ছিল না। সে উচ্চ বিদ্যালয় যদি রাজারহাট থানা এবং কুড়িগ্রাম জেলায় অবস্থিত। এবং এরপরে আমি ভর্তি হই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমরা যেমন এই নরসিংদী সরকারি কলেজে ভর্তি হয়েছো, ঠিক তেমনি আমিও ভর্তি হয়েছিলাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, রংপুর। মনে রাখতে হবে, এই যে মধ্যবর্তী একটি স্তরে উচ্চ মাধ্যমিক শ্রেণী, এই সময়টিকে যারা গুরুত্ব দিবে, তাদের জীবনের পথটি বা দুয়ারটি খুলে যাবে। কারণ কি, দেখো এটা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এটি হচ্ছে ইন্টারমিডিয়েট স্তর। অর্থাৎ ইন্টারমিডিয়েট মানে কি, মধ্যবর্তী। তোমরা যদি 6 থেকে 10 পর্যন্ত 5 বছর ধরো, আবার অনার্স থেকে মাস্টার্স, অনার্স 4 বছর এবং মাস্টার্স 1 বছর, তাহলে এই যে 5 বছর, তাহলে এর মধ্যবর্তী সত্তা কোনটি? মধ্যবর্তী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক।
তোমাদের এই উচ্চ মাধ্যমিক সময়টিকে যারা গুরুত্ব দিবে তাদের জীবনের পথ খুলে যাবে। এবং আমি আমার নিজের কথা বলছি, এই যে আজকের এই অবস্থান, এর পিছনে প্রধান ভূমিকা কাজ করেছে এই মধ্যবর্তী সত্তা, অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর সময়টিকে কাজে লাগানো। আশা করছি তোমরা এই সময়টিকে কাজে লাগাবে এবং তোমাদের সামনের পথগুলো আরো সুন্দর হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে রংপুরে সেখানে পড়ালেখা করি, সেখানে ভালো ফলাফলের পরে ভর্তি হই। স্নাতক ও স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রথম যখন ভর্তি হয়, তখন আমাদের একজন বিখ্যাত শিক্ষক ছিলেন, নাম তার নরেন বিশ্বাস, ডক্টর নরেন বিশ্বাস। এই নরেন বিশ্বাস স্যার এসে প্রথম ক্লাসে প্রথম যেদিন বললেন, এসেই যখন পড়েছো তখন ভালোবেসেই ফেলো। আসলে ভালোবাসতে বলেছিলেন, কি ভালোবাসতে বলেছিলেন? ভালোবাসতে বলেছিলেন বিষয়টাকে, অর্থাৎ আমি যে বিষয়ে পড়ছি। কারণ তোমরা জানবে, যখন এই উচ্চ মাধ্যমিক শ্রেণী পার করে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে, তখন ইচ্ছে করলে অনেক সময় তোমার মেধার ক্রমানুসারে তোমার বিষয় নির্ধারিত হয়। সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি যে বিষয়ে ভর্তি হও না কেন, আমাদের স্যার বললেন তোমরা যেহেতু ইচ্ছা অনুসারে কেউ বাংলা পড়তে আসো নাই দু একজন ছাড়া, সেহেতু বিষয়টাকে ভালোবাসো। মন থেকে ভালোবেসেছিলাম। আর ভালোবেসেছিলাম বলেই প্রথম বর্ষে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি মার্কসে। এরপরে দ্বিতীয় বর্ষে ভালো হয় এবং তৃতীয় বর্ষে গিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি। এবং আরেকজন আমার সে সে আরেকজন আমাদের একজন শিক্ষার্থী, আমাদের বন্ধু, সে হয়ে যায় দ্বিতীয় শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম ফার্স্ট হয়, আর আমি সেকেন্ড হই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর আমি এখন হচ্ছি তোমাদের শিক্ষক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে দেখছো অপরাজেয় বাংলা, এই অপরাজেয় বাংলার পিছনে এই যেটা হচ্ছে বাংলা বিভাগ, দেখে নেবে, এটা হচ্ছে কলাভবন বলে, আর্টস ফ্যাকাল্টি বলে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করি। যেহেতু অনার্স মাস্টার্স এর রেজাল্ট মোটামুটি ভালোই ছিল, তাই আর চাকরি পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। কেন? তাহলে কর্মজীবনের দিকে তাকালে আমি দেখতে পাই, আমাদের মাস্টার্স এর রেজাল্ট যখন হয়েছে, হওয়ার তার আগেই আমি যোগদান করি ডক্টর নুরুল আমিন কলেজ, শিবচর মাদারীপুরে। কারণ এই ডক্টর নুরুল আমিন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এবং তিনি আমার রেজাল্ট জানার পরে তিনি তার কলেজে আমাকে নিয়ে যান এবং মাস্টার্স এর রেজাল্টের আগে আমি সেখানে যোগদান করি। শিবচর মাদারীপুর পদ্মা সেতু পার হয়ে যেতে হয়, তখন পদ ব্রিজ এখনো তো হচ্ছে কাজ, তখন কাজ হয়নি। তখন সেই ফেরি পার হয়ে, সেই পদ্মা নদী পার হয়ে সেখানে যেতে হয়। এই পদ্মা নদীর একটি বিখ্যাত উপন্যাস রয়েছে, পদ্মা নদী মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায় যেটি লিখেছিলেন, এবং এটি আমাদের পাঠ্য ছিল, এখন তোমাদের নেই। এরপরে সেখান থেকে চলে আসি ডক্টর রওশন আলম কলেজ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, তোমাদের নরসিংদী জেলার ঠিক পাশের একটি জেলা, তার নাম ব্রাহ্মণবাড়িয়া। এবং এই ব্রাহ্মণবাড়িয়া একটি কলেজ, ডক্টর রওশন আলম কলেজ, এবং এটি আরেকটি বিখ্যাত নদীর তীরে অবস্থিত, সেটি তিতাস। এবং বিখ্যাত একটি উপন্যাস রয়েছে অদ্বৈত মল্লবর্মণের, তিতাস একটি নদীর নাম। সেই তিতাস নদীর তীরবর্তী একটি কলেজ, ডক্টর রওশন আলম কলেজ। এখানে কিছুদিন আমি চাকরি করি এবং সেখান থেকে তারপর চলে আসি মাইলস্টোন কলেজ, ঢাকা। এই মাইলস্টোন কলেজ ঢাকায় আসার পরে এরপর আমার জীবন চেতনা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়। বিমানের ছবি দেখছো? তাহলে অবশ্যই বিমান। মনে রাখতে হবে, যে মানুষটি আজ তোমাদের সামনে কথা বলছে, তার চাওয়া এবং পাওয়ার মাঝে খুব বেশি ব্যবধান নেই। আমি সাত্ত্বিক মানুষ। আমি যখন যে স্বপ্ন দেখি এবং মন থেকে চাই, সত্যিকার অর্থে সেটি পূরণ হয়ে যায়। তাই বলি, এখন পর্যন্ত এখন পর্যন্ত একজন সুখী মানুষের একশো মানুষের কথা তোমরা শুনতে পাচ্ছ। কারণ আমি এমন কোনো স্বপ্ন দেখিনি, নিশ্চয়ই আমি স্বপ্ন দেখিনি যে আমি অনেক বড় হব, এত বড় হব যে আমার দুটো ডানা গজাবে, আমি আকাশে উড়বো। কিন্তু এটি স্বপ্ন তো আমি দেখতেই পারি, যে মানুষের তৈরি ডানায় ভর করে আকাশে উড়ে বেড়ানো, এবং সে স্বপ্ন পূরণ হয়েছিল। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই ভর্তি হই না কেন, তাদের প্রথম স্বপ্ন থাকে অধিকাংশেরই বিসিএস ক্যাডার হওয়া। সুতরাং বিসিএস ক্যাডার হওয়ার একটা স্বপ্ন ছিল আমাদের, আমারও তাই ছিল। কিন্তু যখন 24তম প্রথম বিসিএসটা দেই, ভাইবা দিলাম, হওয়ার কথা ছিল, হলো না, এই নুরুল আমিন কলেজে থাকা অবস্থায়। কিন্তু তারপরে কি হলো, স্বপ্ন ছিল, হয়নি, কোনো কিছু আসে যায়নি। আবার যখন এর পরবর্তী সময়ে একসময় একসঙ্গে জব করার সময় অনেক আত্মীয় ছিল, একজনকে দেখতাম বাংলাদেশ বিমানে জব করতো, কত ভালো লাগতো, মনে হতো যদি বিমানে জব করতে পারতাম। এটিও স্বপ্ন ছিল, কিন্তু কোনো স্বপ্নই আর অপূরণ থাকেনি। কারণ এরপর আমি বাংলাদেশ বিমানে পরীক্ষা দেই এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং শেষ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিপণন ও বিক্রয় বিভাগে সিএ হিসেবে যোগদান করি। সেখানে আমি দীর্ঘদিন প্রায় 5 বছরের মতো সেখানে থাকি এবং সেই বাংলাদেশ বিমানে কর্মরত অবস্থায় ঢাকা বিমানবন্দর, সিলেট বিমানবন্দর কর্মরত সময়ে ভারত ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। তাহলে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হলো।
এরপর আরেকটা স্বপ্ন ছিল, কি স্বপ্ন? বিসিএস ক্যাডার হওয়া। তাও হলো কখন? দেখো এখন। এরপরে যখন বিমানে থাকা অবস্থায় মাঝে, মাঝে পরীক্ষা দিতাম। কি পরীক্ষা? বিসিএস পরীক্ষা। ঠিক বিসিএস পরীক্ষা দিলাম। একদিন দেখলাম প্রিলিমিনারি পরীক্ষা দিলাম, সেখানে টিকলাম। আবার লিখিত পরীক্ষা দেওয়া হলো। আমাদের অনেক, অনেক বাধা-বিঘ্ন পার হয়ে এই বিসিএস ক্যাডার হতে হয়, তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ। কারণ যখন প্রিলিমিনারি পরীক্ষা দেই ৪ লাখের মধ্য দিয়ে প্রায় সেখান থেকে আমাদের ৩০-৪০ হাজার প্রিলিমিনারিতে টেকানো হয়। তারপরে সেখান থেকে লিখিত পরীক্ষা হয় ৭-৮ হাজার সেখান থেকে। তারপর আবার ভাইবা দেওয়া হয়, সেখানে শেষ পর্যন্ত ২-২.৫ হাজার টেকানো হয়। তাহলে সেই ২৯তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক বাংলা পদে উলিপুর সরকারি কলেজ কুড়িগ্রামে যোগদান করি। এই যে শুরু হলো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আমার পথ চলা। এরপর বদলি হয়ে সরকারি সাদত কলেজ টাঙ্গাইলে যোগদান। এই সরকারি সাদত কলেজ টাঙ্গাইল স্মৃতি বিজড়িত। এবং তোমরা মুসলিম যে জমিদারগুলো আছে তার মধ্যে অন্যরকম জমিদার হলেন সাদত। ঠিক আছে? মুসলিম জমিদার। এই করটিয়া জমিদার। করটিয়া হিসেবে বিখ্যাত এটি। এই সেই সরকারি সাদত কলেজ। এখানে বর্তমান বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে তার মধ্যে এটিই কলেজ, এটি একমাত্র কলেজ যেখানে ইন্টারমিডিয়েট নেই, শুধু অনার্স মাস্টার্স আছে। আগে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিতুমির কলেজ এবং ইডেন কলেজ ছিল, তখন সেগুলো এর অধীনে ছিল। এখন তিতুমির ইডেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেছে, তোমরা জানো। সুতরাং এই সরকারি সাদত কলেজ এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ যেখানে ইন্টারমিডিয়েট নেই, উচ্চ মাধ্যমিক নেই, শুধু অনার্স মাস্টার্স। তাহলে বিশ্ববিদ্যালয়ের মতো এক স্বাদ পাওয়া কলেজে অনেকদিন জব করেছি। এরপরে পদোন্নতি পেলাম আমাদের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে শাহজাদপুর সরকারি কলেজ। এটাও কিন্তু বিখ্যাত। কেন শাহজাদপুর সরকারি কলেজ বিখ্যাত? শাহজাদপুর নামটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। কেন? রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি এই শাহজাদপুরে। বাংলাদেশের দুটি জায়গা বিখ্যাত রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত। একটি হচ্ছে কুষ্টিয়ার শিরাইদহ, সেখানে তার কুঠি বাড়ি রয়েছে। আর একটি সিরাজগঞ্জের শাহজাদপুর, যেখানে তার কাছারি বাড়ি রয়েছে। পারলে দেখে দিও, চমৎকার জায়গা। এবং এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হয়েছে, তোমরা জানো। এরপর বদলি হয়ে নরসিংদী সরকারি কলেজ নরসিংদী যোগদান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার কর্মজীবন সম্পর্কে কিছুটা হলেও তোমরা জানলে, এবং আশা করছি তোমাদের সেই স্বপ্ন হবে, তোমরা যেখানেই যাও তোমাদের স্বপ্নজি সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন আমরা চলে যাব আমাদের কিছু, আমরা কিছু কাজ করি, এর মধ্যেই কিছু কাজ করেছি শিক্ষকতা ছাড়াও লেখালেখি সহ নানাবিধ সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ছিলাম। এবং আমার প্রথম প্রকাশিত বই দুরন্ত বাংলা, এই যে এই বইটি, এই বইটি লেখার চেষ্টা করেছি। এখানে তোমাদেরও কিছু কিছু ব্যাকরণিক অধ্যায় রয়েছে। শুধু তাই নয়, মূলত এটা চাকরি কেন্দ্রিক বই। এছাড়াও তোমাদের এই পড়ালেখা রিলেটেড বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের সব প্রতি সময়ে বিভিন্ন সময় বের করার চেষ্টা করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার সম্পর্কিত তথ্য জানতে পারলে তোমাদের সম্পর্কে তো জানার তেমন অনলাইন ক্লাসের সুযোগ নেই। যদি কখনো ক্লাসে দেখা হয় তাহলে আশা করছি তোমাদের সম্পর্কে আস্তে আস্তে জানা হবে আমাদের। এখন আমরা চলে যাব আমাদের কি করে আমরা পরীক্ষায় ভালো করব এবং জীবনে সফলতা অর্জন করতে পারবো। আমরা সেদিকের দিকে একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি করে, সবাই আমাদের টার্গেট, আমাদের একটাই লক্ষ্য, সে লক্ষ্যটা কি? পরীক্ষায় ভালো করা, তাই না? এবং জীবনে সফলতা পাওয়া, এটি সবাই চায়। তাহলে এই সফলতার জন্য কি করতে হবে? দেখো, একজন সাত্বিক মানুষের ছবি দিয়েছি, কে? এপিজে আব্দুল কালাম, বিখ্যাত। তাহলে বিক- আমাদের বিখ্যাত কবি বুদ্ধদেব বসু বলেছিলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। কিন্তু আমি বলি, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। কেন স্বপ্নের চেয়েও বড়? কারণ কারণ দেখো, তোমাদের এই কিশোরগঞ্জ জেলার দিকে তাকাও। কিশোরগঞ্জ জেলার বর্তমান যে রাষ্ট্রপতি আছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। এই আব্দুল হামিদ দেখো, চমৎকার একজন মানুষ, আমার ভালো লাগার একজন মানুষ। অথচ তিনি কখনো স্বপ্ন দেখেছিলেন তিনি রাষ্ট্রপতি হবেন? কখনো দেখেননি। তাহলে সেই মানুষটি, তিনি নিজেই বলেছেন যে, যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতা আমার ছিল না, সেই বিশ্ববিদ্যালয়ে আজ আমি চ্যান্সেলর। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী বোঝার চেষ্টা করো, মানুষ শুধু তার স্বপ্নের সমান বড় না, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। এরকম আমরা অনেক অনেক মানুষকে দেখতে পাবো, তারা যা স্বপ্ন দেখেননি তার চেয়ে তিনি বড় কিছু হয়েছেন। তাহলে এই স্বপ্নই আসলে, স্বপ্ন কি? এই যে এপিজে আব্দুল কালাম চমৎকার করে বলেছিলেন, ড্রিমস ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো। ইজ দ্য থিং হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ। এটা তো সেটাই, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দিবে না।
যেটা পূরণের জন্য তুমি ঘুম বাদ দিয়ে তার পিছনে লেগে থাকবে। সেটি হচ্ছে স্বপ্ন, যেটি তোমাকে ঘুমাতে দিবে না। আমরা সেই স্বপ্ন দেখব। আর স্বপ্ন মানে সেটি নয় যে কিছুক্ষণ আগে একটি সিনেমা দেখে আসলে স্বপ্নের মধ্যে সেই নায়ক নায়িকাকে দেখছো। সেই স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়। একটু পরে সেই স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু তোমার জীবনের এমন স্বপ্ন, যে স্বপ্ন পূরণের জন্য তোমার চোখে আর ঘুম আসবে না। তাহলে এই স্বপ্নই মানুষকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। আজ তোমাদের সেই স্বপ্ন আমি দেখাবো। স্বপ্ন তো কিভাবে অনুপ্রেরণা পাবে, সেই অনুপ্রেরণা সত্তাটিকে জাগিয়ে দেব। মনে রাখবে, একটি সাধারণ মানের শিক্ষক শুধু বলেন, আর একজন তার চেয়ে আপার মানের শিক্ষক হাতে কলমে দেখান। এবং সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক তিনি, যিনি তার শিক্ষার্থীদের মধ্যকার অনুপ্রেরণা সত্তাটিকে জাগিয়ে তোলেন। আমি তোমাদের সেই অনুপ্রেরণা সত্তাটিকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করব মাত্র। মনে রাখবে, পরীক্ষার খাতায় তোমরাই লিখতে হবে, তোমাকেই মুখস্থ করে, তোমাকে জেনে শুনে তোমাকেই লিখতে হবে। কেউ এক লাইনও লিখে দিয়ে আসবে না। তাহলে তোমার মধ্যে কি করতে পারবে? বরঞ্চ তোমার মধ্যে সেই অনুপ্রেরণা সত্তাটিকে জাগিয়ে দিলে তুমি নিজেই পড়বে এবং নিজেই চমৎকার করে শেখা উপস্থাপন করার চেষ্টা করবে। তাহলে অনুপ্রেরণা, এই যে অনু শব্দটি মনে রাখবে, ও স্বর অ দন্ত ন হ্রস্ব উকার। তাহলে কি ওই অনু, আরেকটা আছে স্বর অ মূর্ধন্য ন হ্রস্ব উকার। তাহলে সেটা হলে এক অনু হচ্ছে যেখানে মূর্ধন্য ন, সেটি হলো বস্তুর ক্ষুদ্রতম কণা। আর এই দন্ত ন হ্রস্ব উকার, ওই যে অনু মানে হচ্ছে কি, পেছনে বা পশ্চাতে, অর্থাৎ প্রেরণার পেছনে একজন মানুষ থাকে। আমি সেই চেষ্টাই করছি তোমাদের অনুপ্রেরণা দেওয়ার। এই অনুমানের পেছনে অনুগমন, অনুসরণ, অনুধাবন ইত্যাদি। তাহলে পড়ালেখা একটি চলমান প্রক্রিয়া। আমরা জানি পড়ালেখা কি থেমে যাওয়ার, এই যে পাশ করে ফেলেছি, অল্প একটু পড়ালেখা করছি, অনেক কিছু জেনে গেছি নাকি? তা নয়। পড়ালেখা একটি চলমান প্রক্রিয়া, জানার কোনো শেষ নেই, তাই না? জানার কোনো শেষ নেই। তাহলে এই প্রক্রিয়ায় তারাই সফল হয় যারা পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করে। আর এজন্য নিম্নোক্ত বিষয়গুলোর দিকে তোমাদের মনোযোগী হতে হবে। তোমরা মনে করবে না জানার কোনো ছাড়া, পড়ার কোনো শেষ নেই, কোনো বয়স নেই। তাই না? নিউটনের কথা তো মনে আছে? নিউটন একদিন সেই নদী তীরে হাঁটছেন এবং হাঁটার পথে এক তার ছাত্র এসে যে সালাম দিল। সে তো ভাবছে, ভাবের জগতে আছেন তিনি। জিজ্ঞেস করছেন যে, "কেমন আছেন?" এটা সেটা অনেক কথা বলছে। কিন্তু একসময় নিউটন তাকে জিজ্ঞেস করল, "আচ্ছা, তুমি কি করো?" তা বলল, "স্যার, আমি পড়ালেখা শেষ করেছি।" নিউটন তো অবাক যে, "তুমি পড়ালেখা শেষ করে ফেললে? আর আমি তো পড়ালেখা শুরুই করতে পারলাম না।" সেই পড়ালেখা নামক সমুদ্রের তীরে দাঁড়িয়ে শুধু বালু নিয়ে নাড়াচাড়া করছি মাত্র। তাহলে মনে রাখবে, পড়ার কোনো শেষ নেই। এটা একটা চলমান প্রক্রিয়া। তাহলে তুমি স্বপ্ন দেখতে চাও, তোমার জীবনের যে স্বপ্ন তা পূরণ করতে চাও। এই পূরণ করার জন্য আমি মনে করি ৫ টি জিনিসের দিকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। সেই ৫ টি জিনিস কি? প্রথমত হলো আত্মবিশ্বাস। কি আত্মবিশ্বাস? আত্ম মানে নিজ, নিজের উপর বিশ্বাস। নিজের সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসী থাকা এবং যেকোনো পরিস্থিতিই মনোভাব ধরে রাখা যে আমি পারবো। আত্মবিশ্বাস মানে নিজের উপর বিশ্বাস। নিজের ২ টি পায়ের উপর বিশ্বাস রাখতে হবে। অনেকেই বলে যে ওর উপর আমার অগাধ আস্থা। তার উপর আমার অগাধ আস্থা। তার উপর বিশ্বাস তুমি করবা, কিন্তু প্রথমত বিশ্বাস রাখতে হবে নিজের উপর। দেখা যাবে তুমি যার উপর বিশ্বাস খুব বেশি করছো, একসময় সে তোমাকে ছেড়ে চলে গেছে। এটিই বাস্তবতা। তাহলে আত্মবিশ্বাস হচ্ছে কি নিয়ে? নিজের সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসী থাকা। সিদ্ধান্ত কি? যে তুমি কি করবে? কি করতে চাও? তোমার স্বপ্ন কি? সেই সিদ্ধান্ত আগে ঠিক করে নিয়ে, সেই সিদ্ধান্ত নিয়ে তোমার বিশ্বাসী থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতি, এই যেকোনো পরিস্থিতি কি? সে আর্থিক সমস্যা হতে পারে, সামাজিক সমস্যা হতে পারে, যেকোনো সমস্যা হতে পারে। এটা স্বাভাবিক। জীবন চলার পথে লাইফ ইস নট এ পিট অফ রোজেস। জীবন পুষ্পসজ্জা নয় যে জীবনে সবকিছুই তুমি তোমার স্বপ্ন মতো, চাওয়া মতো সবকিছু পেয়ে যাবে। কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়ে তুমি যা হতে চাও, সে বিষয়ে তোমার সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসী থাকতে হবে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মনে রাখতে হবে যে আমি পারি এবং পারবো। আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এই মানসিক সমস্যা। ১ম এই মনে হয়, না, আমার দ্বারা বুঝি এটা সম্ভব নয়। মোটেই না। তুমি মনে রাখবে, তোমার দ্বারাই সম্ভব। তুমি পারবে। তুমি চাইলেই পারবে। কেন পারবে না? আমরা মনে করি অনেকের ওর মেধা বেশি, আমার মেধা কম, এর মেধা বেশি। এটা না, সবার মেধা সমান। আমরা ব্যবহার করি না। একটা লোহাকে যদি ফেলে রাখো, সে লোহা কি হবে? জং ধরবে। এটাকে যত বেশি শাইন করবা, যত বেশি কাজে লাগাবা, ঘর্ষণ দিবা, তত বেশি উজ্জ্বল হবে। মেধা ঠিক তেমনি। তুমি যদি তাকে চালনার মধ্যে রাখো, তাহলে সেটি গড়ে উঠবে। একটি গবেষণায় দেখা গেছে যে, যারা আইনস্টাইন সহ বিখ্যাত যত বিজ্ঞানী আছে, তারা তাদের মেধা সর্বোচ্চ ০ থেকে ২৫ ভাগ ব্যবহার করেছিলেন। তাহলে আমরা কত ভাগ ব্যবহার করছি? আমরা তাহলে দেখা যাচ্ছে আমরা কিছুই ব্যবহার করছি না। অল্প একটু সামান্য ব্যবহার করছি, তাই না? সুতরাং এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই মেধাবী। আমরা সবাই ভালো মেধাবী। সুতরাং আমাদের এইটা জিনিস মনে রাখতে হবে, আমাদের স্বপ্ন পূরণ আমাদের অবশ্যই সম্ভব। আমাদের এই মনোভাবটা ধরে রাখতে হবে, আমি পারি এবং পারবই। তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি অবশ্যই এ প্লাস পাবে, অবশ্যই গোল্ডেন এ প্লাস পাবে, অবশ্যই তোমার স্বপ্ন অনুযায়ী বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
বাংলাদেশের তথা বিশ্বের নামি দামি জায়গায় তুমি ভর্তি হতে পারবে। সুতরাং অবশ্যই আত্মবিশ্বাসটা সবচেয়ে জরুরি। এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয়টা খুব জরুরি কি? আনন্দের সঙ্গে কাজ করা। আ আনন্দ, আমরা জীবন থেকে যেন আনন্দ হারিয়ে গেছে। চারিদিকের এই বিভিন্ন সমস্যার কথা শুনতে, শুনতে মন থেকে আনন্দ, সমস্যার কারণে আনন্দ হারিয়ে গেছে। না, প্রতিটি কাজ এনজয় করতে হবে। যদি এনজয় করতে পারো, আনন্দ করে পড়ালেখা করতে পারো, মনে রাখবে তোমার প্রতিটি কাজই তোমার থেকে তুমি সফলতা পাবে। প্রতিদিন সকালে হাসি মুখে ওঠা। ঘুম থেকে উঠেই মুখ গোমড়া, দরকার কি? একটু হাসি দিলে কি টাকা লাগবে? না, হাসুন। আনন্দের সঙ্গে হাসুন। হাসতে পয়সা লাগে না, শুধু মন লাগে। সুতরাং প্রতিদিন সকালে উঠে হাসি মুখে। মনে রাখবে একটি সকালে হাসি মুখ, একটি কাজ করার অনুপ্রেরণা তোমাকে যেটি দিবে, সেই অনুপ্রেরণা সত্তাটি নিয়ে সারাদিন তুমি ভালোভাবে চলতে পারবে। তাহলে প্রতিদিন সকালে হাসি মুখে ওঠা এবং আনন্দের সঙ্গে কাজ করা। কাজটা কি করবে? আনন্দ। আমি বলি প্রতিটি কাজ আনন্দ কর। খাচ্ছ, মজা করে আনন্দ করে খাও। অর্থাৎ এনজয়, সবাইকে অনেকে খাবার দিলে, "ইস! এটা খাবো, খেতে পারি না, ভালো লাগে না।" না, তোমাকে যেটুক খাবার খেতে হবে তোমার প্রয়োজনে, সেটা তুমি মনোযোগ সহকারে খাবা। অবশ্যই তুমি খাবে। ভালো আনন্দ করে খাবে। প্রতিটি মুহূর্তকে এনজয় করবে। একটি পড়া পড়ছো, অনেক পড়া পড়তে ইস! এত কঠিন। ওটা তো তোমাকে পড়তেই হবে। যেহেতু পড়তেই হবে, তাহলে কষ্ট পেয়ে লাভ আছে? এই যে আমার ক্লাসটি করছো, আনন্দ নিয়ে, ভালো লাগা নিয়ে শুনবে। আমার ক্লাস নয়, প্রতিটি ক্লাস যেখান থেকে যেটুক প্রয়োজন সেটুক গ্রহণ করবে। যেটি মনে করবে অপ্রয়োজনীয় সেটা ছেড়ে দিবে। কিন্তু তুমি প্রতিটি জিনিসই আনন্দের সঙ্গে করবে। আর কিন্তু আনন্দই না করো, "নাহ, এটা কি? এটা কি দরকার ছিল?" শেষ। মনে রাখতে হবে কখনোই এই আনন্দ হারিয়ে ফেলো না। জীবনটি অল্প দিনের, যত দিনে হোক না কেন মনে রাখবে এই জীবন, এক জীবন শেষ হয়ে গেলে দ্বিতীয় জীবন তোমার আর এভাবে পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই জীবনটা তোমাকে প্রতিটা মুহূর্তকে ভোগ করে যেতে হবে। একটি মুহূর্ত তোমার ভোগহীন চলে গেল, কান অ কষ্টের মধ্য দিয়ে চলে গেল। মনে রাখতে হবে সেটাকেও এনজয় করতে হবে। কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে প্রতিদিন সকালে আমরা কি হাসি মুখে উঠবো এবং আনন্দের সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ। এবং ভারতে গেলে দেখবা একটি হসপিটাল আছে, হসপিটালের কাছে স্মাইল, আগে হাসুন। হাসলে হার্টের রোগ অর্ধেক ভালো হয়ে যায়। কয়, "স্যার আমরা তো এমনি, এমনি হাসি। তোমরা অনেকে এমনি, এমনি হাসো, তাই না? এই বয়সটা হয়তো এমনি, এমনি হাসো। কিন্তু জীবনের প্রতি মুহূর্তে সেই হাসি হয়তো তোমাদের থাকে না এবং আনন্দের সঙ্গে তোমরা কাজ করতে পারো না। এজন্য বলছি আনন্দের সঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে হাসি মুখে ওঠা এবং আনন্দের সঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এই যে দেখো আমাদের এপিজে আব্দুল কালাম কি বলেছে? "এভরি পেইন গিভস এ লেসন অ্যান্ড এভরি লেসন চেঞ্জ এ পারসন।" অর্থাৎ এভরি পেইন গিভস এ লেসন। প্রতিটা ব্যথায় মনে রাখবে, প্রতিটা কষ্টের মধ্যে একটা শিক্ষা রয়েছে। তুমি কোথায় শিখেছো? যেখানে তুমি ঠকেছো অথবা যেখানে তুমি ব্যথা পেয়েছো সেখান থেকে তুমি শিখেছো। এবং এভরি লেসন, প্রতিটি শিক্ষাই একটি মানুষকে পরিবর্তন করে। সুতরাং এই পরিবর্তন দরকার, ইতিবাচক পরিবর্তন দরকার, পজিটিভ চেঞ্জ দরকার। সুতরাং আমরা এরপরে চলে যাব গতের তৃতীয়টা কি? দূরদৃষ্টি। এই যে দয় দীর্ঘ উকার দেখবো, দয় দীর্ঘ উকার যদি দূর হয়, এই দূর মানে কি? দূরে। আর যদি কখনো দূর হ্রস্ব উকার হয়, এই দূর মানে কি? খারাপ। যেমন দুর্নাম, দুর্ব্যবহার। সেই দূর কি দীর্ঘ উকার দিলে হবে? না। যেখানে দূর মানে দূরে বোঝাবে, সুদূর, বহুদূর, অতিদূর, নিকট দূর। সেগুলোতে হবে কি? দূর নীলিমায় তুমি বিহঙ্গী। তাহলে সেই দূর বানান হচ্ছে কি? দীর্ঘ উকার। আর যদি দূর মানে খারাপ বোঝায় তাহলে হবে হ্রস্ব উকার। মনে রাখবে। দুর্নাম, দুর্ব্যবহার, দুর্নীতি আমরা ২য় পত্র যখন পড়বো তখন আশা করছি এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের নিজের পথ চলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হবে। ঠিক আছে? এবং দূরদৃষ্টি মানে কি? তাহলে কি বড়, বড় চশমা লাগাবা, পাওয়ার লাগাবা, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবা, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দূরে দেখবা? না, তাই নয়। তোমাকে ১০ বছর পর একজন নিজেকে কোথায় দেখতে চাও? তুমি নিজেকে কোথায় দেখতে চাও? তার উচিত এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা। নিজেকে কোথায় দেখতে চাও ১০ বছর পরে? সেই লক্ষ্য কিন্তু এখন নির্ধারণ করতে হবে। আমরা তোমাদের যখন খাতা কেটেছি, বিশেষ করে এসএসসি পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা আর্টস, সায়েন্স, কমার্স যাই পড়ো না কেন, জীবনের লক্ষ্য লিখেছো, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। অধিকাংশ দেখি আর্টস এ পড়েছে সেও ডাক্তার হতে চায়, কমার্স এ পড়েছে সেও ডাক্তার হতে চায়। তো এটা তো আসলে লক্ষ্য না। তোমার ভিতরে একটি লক্ষ্য নির্ধারণ করে ফেলতে হবে। কাউকে বলার প্রয়োজন নেই। তুমি ঠিক করে নাও তুমি কি হতে চাও ১০ বছর পরে এবং নিজেকে কোথায় দেখতে চাও। এখন ঠিক করে নাও এবং তোমার উচিত সেই লক্ষ্য, এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবেই কাজ করা। তুমি কি হতে চাও? অবশ্যই মনে রাখবা, তুমি যদি ১০০ টার্গেট করো, লক্ষ্য করো, ১০০ না পেলেও তুমি ৬০, ৭০ পেতে পারো। দোষ নেই, ৮০ পেবা, ৯০ পাবা। কিন্তু তুমি যদি টার্গেট করো ৮০, তাহলে ৬০, ৭০ পাবা। আর যদি পাস করার টার্গেট করো তাহলে তুমি ফেল করবে। তো সুতরাং তুমি ইচ্ছে যদি করো, স্বপ্নেই যখন খাবে পোলাও, খুরমা সব খাবে। মনে রাখতে হবে লক্ষ্যটা অবশ্যই বড় রাখবে। লক্ষ্য বড় রাখতে কোনো দোষ নেই। তাহলে তোমার পথ চলা নিয়ে অবশ্যই দূরদৃষ্টি রাখতে হবে এবং ১০ বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও
তোমার উচিত এখনই সে লক্ষ্য নির্ধারণ করা এবং সেভাবে কাজ করা। করবে তো? এখন আমরা চলে যাব আমাদের পরবর্তীতে সহজ কর্ম পরিকল্পনা। তাহলে আমাদের পরিকল্পনাটা কেমন হবে? সহজ, কঠিন না। তোমরা যখন যেটা শোনো, মনে হয় যে আজকে স্যারের কথা শুনতেছি, ভালো লাগতেছে। এখন থেকে এমন পড়া পড়বো, ১৭-১৮ ঘন্টা পড়বো। প্রয়োজন নেই। এত বেশি পড়তে হবে না। তোমাকে নিয়ম মেনে পড়তে হবে। নিয়ম মেনে তোমার লক্ষ্য অনুযায়ী তোমাকে পড়তে হবে। তুমি নিয়ম করে দেব, সকালে আমি এত ঘন্টা পড়বো, বিকেলে এত ঘন্টা পড়বো। তুমি যখন যে ঘন্টা পড়বা, যত ঘন্টা পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, ওই সময় কাছে আর মোবাইলটা রাখার প্রয়োজন নেই। এবং কারো সঙ্গে প্রয়োজনীয় ছাড়ার কোনো জরুরি কাজ ছাড়া কখনোই সেখান থেকে ওঠা যাবে না। নিয়ম মেনে চলো। তুমি যদি সকালে ৩ ঘন্টা পড়ো, বিকেলে রাতে ৩ ঘন্টা পড়ো, কিন্তু ওই ৩ ঘন্টার মধ্যে তুমি কোনো কোথাও পারতপক্ষে না ওঠার চেষ্টা করবে। তাহলে তুমি যদি নিয়ম মেনে পড়ালেখা করো, তাহলে দেখবে তোমার যে লক্ষ্য সেটা পূরণ হয়ে গেছে। তাহলে সহজ কর্মপরিকল্পনা কি? পরিকল্পনাটা সহজ হবে। আমরা কত পরিকল্পনা গ্রহণ করি। দেখো, পরিকল্পনা আমরা অনেক যখন নাচ দেখি মনে হচ্ছে নাচ শিখবো, যখন গান শুনি মানে যে গান শিখবো, যখন পড়ালেখার কথা প্রচুর পড়ালেখা করব। আসলে আমরা প্রচুর পরিকল্পনা করি। পরিকল্পনা, পর ওই রস্বইকার কল্পনা, তাই না? পরিকল্পনা বানানটা দেখো। আমরা এত পরিকল্পনা করি, শেষ পর্যন্ত পরি আকাশে উড়ে যায়। এই যে পরিকল্পনার পরি যদি আকাশে উড়ে যায়, থাকে কি? কল্পনা। তাহলে আমাদের পরে শুধু কল্পনাই থেকে যায়। তাহলে আমরা কল্পনা যেন না থাকে, আমরা সহজ কর্ম পরিকল্পনা গ্রহণ করব। এই সহজ কর্ম পরিকল্পনা প্রতিদিনই নিজের কোনো পরিকল্পনা থাকতে হবে। তুই প্রতিদিন কিভাবে কাটাবা? তোর কোনো পরিকল্পনা আছে? কয় স্যার ঘুম থেকে উঠেই ৯ঃ০০, ১০ঃ০০, ১১ঃ০০। না, তোমাকে নিয়ম মেনে উঠতে হবে। তুমি সকালে উঠবা, ভোরে উঠবে। তুমি উঠে তোমার কাজ শেষ করবে। প্রাত্যহিক কাজ, যাদের প্রাত্যকর্ম আছে, নামাজ পড়া বা সহ যে যেটা কাজ আছে, সেই কাজগুলো করবে। প্রতিদিনই নিজের কোনো পরিকল্পনা থাকতে হবে এবং এই পরিকল্পনা কোন কেন্দ্রিক? ওই যে দূরদৃষ্টি কেন্দ্রিক। প্রতিদিনই নিজের কোনো পরিকল্পনা থাকতে হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে কাজ করতে হবে। পরিকল্পনা শুধু করলাম, গ্রহণ করলাম, পড়ি আকাশে উড়ে গেল, শুধু কল্পনাই থাকলো, সে পরিকল্পনার দরকার নেই এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাকে পড়ালেখা সহ আনুষঙ্গিক সব কাজকর্ম করতে হবে। নিজের পূর্ব নির্ধারিত লক্ষ্য যেমন হবে, কর্ম পরিকল্পনাও ঠিক সেভাবেই হাতে নিতে হবে। তুমি যেভাবে তোমার কর্মপরিকল্পনা অর্থাৎ তুমি কি করতে চাও, তোমার লক্ষ্য যা ঠিক করেছো সে অনুযায়ী প্রতিদিন কাজ করো। তুমি যে লক্ষ্য হয় যে না আমি বড় হয়ে একজন বৈমানিক হব, আমি বড় ধরনের আমি তাহলে তোমাকে সায়েন্সে পড়তে হবে, সেভাবে পড়ালেখা করে সেভাবে আস্তে, আস্তে তুমি বুয়েটে ভর্তি হবা, ইঞ্জিনিয়ারিং হয়ে তাহলে বিমান প্রকৌশলীর উপর পড়ালেখা করে তুমি একজন বিমান প্রকৌশলী হবা। তাহলে তোমার সেই লক্ষ্য অনুযায়ী পড়ালেখা, এখন হতে চাই আমি বিশাল কিছু, আমি চুপচাপ শুধু ঘুমিয়ে থাকি। তাহলে হবে? তাহলে কখনোই সেটি হবে না। তাহলে পরিকল্পনা করব কিন্তু পরিকল্পনা কি হবে? সহজ। ১৮-২০ ঘন্টা পড়ে অসুস্থ হয়ে পরের দিন হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাকে অবশ্যই নিয়ম মেনে পড়বা, নিয়ম মেনে খাবা, নিয়ম মেনে চলবা। প্রতিটি নিয়মের মধ্যে রাখলে মনে রাখবা এই ২ টি বছর এত গুরুত্বপূর্ণ একটা নদীর মোহনার মতো। এই ২ টি বছরকে তুমি যদি কাজে লাগাও, দেখবে নদীর মোহনায় এসে নদী যেমন তার দিক পরিবর্তন করে নতুন দিকে চলে যায়, তোমাদের মনের উচ্চ মাধ্যমিক শ্রেণী তোমাদের জীবনের কোন দিকে তুমি মন নেবা, তোমার সেটার লক্ষ্য নির্ধারণ করে দেবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে তোমার নির্ধারণ হয়ে যায়। তোমাদের যখন বাংলা পড়াচ্ছি, কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স আমি বাংলায় পড়ছি। আমি যদি ইংলিশে পড়তাম তাহলে অবশ্যই তোমাকে আজ আমি ইংলিশে ক্লাস নিতাম। তাহলে যে বিষয়টি হলো প্রতিদিন মনে রাখতে হবে, নিজের পরিকল্পনা থাকতে হবে, সেটাকে বাস্তবে রূপ দিয়ে কাজ করতে হবে এবং নিজের পূর্ব নির্ধারিত লক্ষ্য যেমন হবে, কর্ম পরিকল্পনাও ঠিক সেভাবে হাতে নিতে হবে। এরপরে সেটি হলো নেটওয়ার্কিং। সবচেয়ে জরুরি বিষয় কি? সবচেয়ে জরুরি বিষয় হলো নেটওয়ার্কিং। মনে রাখতে হবে যে এই নেটওয়ার্কিং মানে কি? নেটওয়ার্কিং মানেটা কি? ইন্টারনেট, অন্তর্জাল নাকি? অর্থাৎ তোমার এখন যে মোবাইল আছে সবচেয়ে তোমার হাতের মুঠোয় পুরো বিশ্ব। শুধু দেশের মানুষের নয়। এই মোবাইল কি খালি একজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করার জন্য? মোটেই না। শুধু ২-৪ জনের সঙ্গে? মোটেই না। মনে রাখতে হবে এই নেটওয়ার্ক যে যত বেশি এগিয়ে থাকবে সে তত বেশি সমৃদ্ধ হবে। এই নেটওয়ার্ক শুধু দেশের মানুষের সঙ্গেই নয়, সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সাহায্য চাইতে দ্বিধায় ভোগী আমরা। এইটা অনেকের স্বপ্নকে থমকে দিতে পারে। তুমি ধরো বড় কিছু হতে চাও, একটা জিনিস টপিকস পড়তে গিয়ে তুমি বুঝতেছো না। তুমি বলবে আচ্ছা স্যারকে জিজ্ঞেস করব, স্যার আবার কি মনে করে? কেন? স্যার তো মানুষ। মনে করবে, কি মনে করবে? তোমার জিজ্ঞেস করো, তুমি তাকে জিজ্ঞেস ১ জন না ১০ জন না সব। স্কুলের শিক্ষক, বড় ভাই যাকে তোমার প্রয়োজন, তুমি তাকে সাহায্য চাও তার কাছে। ক্ষতি নেই। জ্ঞান চাইলে তুমি তো অর্থ সাহায্য চাচ্ছ না, জ্ঞান সাহায্য চাচ্ছ। একজন না দিলে আরেকজন দিবে, সবাই দিবে। অধিকাংশই দিবে। ২-১ জন খারাপ কষ্ট পাবে হয়তো, সময় হয়তো দিতে পারবে না। তুমি আরেকজনের কাছে চাইবে। সুতরাং তুমি এই যে দ্বিধায় ভোগা, কি মনে করবে? আমাদের সবচেয়ে একটা বড় বিষয়, পাছে লোকে কিছু বলে, সংশয় সংকল্প সদা টলে। এই যে সাহায্য চাইতে দ্বিধায় ভোগাটা আমাদের অনেকের স্বপ্নকে কি করতে পারে? থমকে দিতে পারে। সুতরাং তোমরা অনেকেই সবাই ইউজ করে Facebook।
তা আমরা অনেকেই বলে যে, "আমি Facebook, ইমেইল এগুলো ব্যবহার আমি খুব ভালো।" এত ভালো বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা বলছি না এগুলো ব্যবহার। তুমি সব ব্যবহার করবে। Facebook, ইমেইল, ইন্টারনেট, WhatsApp, Fiverr, ইমো সব প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে দক্ষ হতে হবে। বারবার বলা হচ্ছে কি, এগুলো ব্যবহার করবে কিন্তু সেগুলো ইতিবাচক ব্যবহারে তোমাকে দক্ষ হতে হবে। তুমি যখন পড়তে গিয়ে পাচ্ছ না, তুমি Google এ সার্চ দিয়ে তুমি তো দাও। YouTube এ যাও। YouTube এ গিয়ে সার্চ দিয়ে তোমার ওই বিষয় কেন্দ্রিক দেখো অজস্র লেকচার চারিদিকে ছড়িয়ে আছে। তুমি সেখান থেকে তথ্যগুলো নাও। কিন্তু তোমাকে বের করা হচ্ছে, তোমাকে ফেসবুক স্যার বলেছে ফেসবুক ব্যবহার করতে। এখন ফেসবুক ব্যবহার করে কি করি? আমি ওই বন্ধু আর ২ একজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করি। তাহলে হবে? তাহলে তুমি নেতিবাচক ব্যবহার করছো। মনে রাখতে হবে তোমার প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে দক্ষ হতে হবে। তোমার জন্য মনে রাখতে হবে তুমি যে ইতিবাচক ব্যবহারে দক্ষ হও, মনে রাখতে হবে তোমার জন্য সাহায্য সুযোগ অপেক্ষা করছে। শুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে খুঁজে নিতে হবে। তোমার খুঁজে নিতে জানতে হবে। তোমরা কিন্তু অনেকেই খুঁজে নিতে জানো না। জানো না বলেই তোমরা অনেকেই যার সঙ্গে যোগাযোগ থাকে তার কাজটি হয়ে যায়। আর যার যোগাযোগ কম থাকে তার হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং সাহায্য চাওয়ার মানসিকতা থাকতে হবে এবং সুযোগ মনে রাখবা অপেক্ষা করছে তোমার জন্য। শুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে নক করতে হবে এবং খুঁজে নিতে হবে। এই ৫ টি জিনিস তোমাদের মনে রাখবা। যদি ৫ টি জিনিস মেনে তোমরা চলতে পারো, আশা করছি তোমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে এবং সেদিন হয়তো একদিন ১০ বছর পরে যেখানে তোমার লক্ষ্যসী দেখতে চাও, সেখানে একদিন হয়তো পিছন ফিরে তোমাকে একজন আমি সেই তারই অপেক্ষা করছি যে পিছন ফিরে ডাক দিয়ে বলবে, "জি স্যার, ১ম ক্লাসে একদিন বলেছিলেন এই স্বপ্ন এই ৫ টি জিনিস আমি মেনে চলেছি এবং সত্যি, সত্যি আমার স্বপ্ন পূরণ হয়েছে।" সেই পিছন থেকে ডাক দেয়া সেই শিক্ষার্থীর জন্যই আমি অপেক্ষা করব আজীবন। প্রিয় শিক্ষার্থী ৫ টি ছাড়া আরেকটি জিনিস, সে জিনিসটি হলো সর্বোপরি বাবা-মাকে সামান্যতম কষ্ট না দিয়ে, সামান্যতম ন্যূনতম কষ্ট না দিয়ে, কষ্ট না তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া। তাদের স্বপ্ন পূরণের পথে তুমি এগিয়ে যাবা। বাবা-মাকে ন্যূনতম কষ্ট দিবে না। কক্ষনো না। মনে রাখবে সৃষ্টিকর্তাকে তুমি দেখেছো? তুমি কি কখনো আবেদন করেছো সৃষ্টিকর্তাকে? যে তুমি পৃথিবীতে আসতে চাও বরাবর সৃষ্টিকর্তা? না। সৃষ্টিকর্তার কাছে তুমি আবেদন ছাড়াই সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। এই সৃষ্টিকর্তাকে তুমি দেখোনি। কিন্তু তোমার বাস্তব জীবনে যাদের মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো, তারা হলো বাস্তব জীবনের সৃষ্টিকর্তা বাবা-মা। মনে রাখতে হবে এই বাবা-মাকে কষ্ট দিবা না। তাদের যদি দোয়া থাকে তাহলে মনে রাখবে তোমার জীবনে কোথাও কোনো কিছু আটকাবে না। তাদের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে হবে। ন্যূনতম কষ্ট দিতে হবে। তোমরা অনেকেই বাবা-মার কথা যেন সবাই মনোযোগ দিয়ে বাবা-মার কথা শুনবে। মনে রাখবা পৃথিবীর সবচেয়ে আপন হচ্ছে বাবা-মা। তারা ছাড়া আর কেউ এত আপন না। তারা নিজে সবকিছু নিজে কত কষ্ট হোক মেনে নিয়ে তোমাদের জন্য কষ্ট করে। সুতরাং অবশ্যই বাবা-মাকে সামান্যতম কষ্ট না দিয়ে তাদের স্বপ্ন পূরণের পথে তোমরা এগিয়ে যাবে আশা করছি। আমার যত শিক্ষার্থী আছে অবশ্যই এটা মেনে চলবে। তোমরা যদি তোমার বাবা-মাকে সম্মান দাও, মনে রাখবে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাকে সম্মান দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো কয়েকটি ছবি দিয়েছি। এগুলো তোমাদের অনুপ্রেরণা দিবে। পুশ ইউরসেলফ বিকজ নো ওয়ান এলস ইস গোইং টু ডু ইট ফর ইউ। তুমি হাঁটবা, চলবা, তোমাকে নিজের থেকে নিজেকে ধাক্কা দিতে হবে। তুমি যদি সেটাই না দাও, তাহলে কেউ তোমাকে সে ধাক্কা দিয়ে তোমাকে সেই হাঁটাবে না। সকালে তুমি ব্যায়াম করবা, জগিং করবা, কিন্তু তোমাকে কেউ বলবে না হাঁটতে। তোমাকে নিজের থেকে সেই সত্তাটি ঘুম থেকে উঠে যেতে হবে। অনেকে ৮ঃ০০ ৯ঃ০০ ১০ঃ০০ পর্যন্ত ঘুমাও। না, কেউ ঘুমাবে না। সকালে উঠেই তোমরা নিজের প্রাত্যহিক কাজ করবে এবং সকাল সময়টা অনেক সুন্দর। এই যে সূর্য, অনেকেই তোমরা সূর্য দেখো না, দেখতে পারো না। অবশ্যই সকালে উঠার চেষ্টা করবে এবং নিজের সত্তা থেকে নিজেই এগিয়ে নিয়ে যাবে। এরপরে তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। শুধু চেষ্টাটুকু করো। দেখো বলেছি তো ১০০ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। ১০০ তে ১০০ পাওয়ার না পেলেও কাছাকাছি পাবে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। মাইকেল জর্ডান। তো সুতরাং অবশ্যই ব্যর্থতা আসবে। সাফল্য ব্যর্থতা এপিঠ ওপিঠ। তাই বলে আমরা চেষ্টা করব ফেইলিউর ইস দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ ব্যর্থতা থাকবে। তাই বলে কখনো আমরা রবিনসন ক্রুসোর মতো আমরা কখনো থেমে যাব না। চেষ্টা করতে, করতে একসময় অবশ্যই আমরা কি সফল হব। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময় অভাব নেই। অর্থাৎ তুমি যখন পড়ালেখা শুরু করবে মনে করবে যে তোমার সময়ের কোনো অভাব নাই। তুমি চিরজীবী। অর্থাৎ তুমি চিরকাল বাঁচবে এরকম করে পড়ালেখা করবে। কিন্তু এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মরে যাবে। অর্থাৎ তুমি জীবনযাত্রা যেন অত বিলাসবহুল না হয়। তুমি মনে রাখবে যে মৃত্যু অবধারিত, অবধারিত। সুতরাং এই এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মরে যাবে। তো এই কথাগুলো একটু যদি মনে রাখা যায় এবং সে অনুযায়ী জীবন নির্বাহ করা যায়, আশা করছি তোমাদের স্বপ্ন পূরণ হবে। তাহলে তোমাদের অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে, "স্যার কি কিনবো?" এবং তোমাদের প্রচুর কমেন্টস, "স্যার বই কি বই কিনবো? কি অবস্থা?" চারিদিকে প্রচুর।
জানতে পারবে। আমরা সব দেই। তোমরা কমেন্টস করবে অবশ্যই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এমন কোনো কমেন্টস করবে না যেটি তোমাদের জন্য ক্ষতির কারণ হয়। ঠিক আছে? এখন তথ্য প্রযুক্তির যুগে সব জানা সম্ভব। তুমি কোথায় কথা বলছো, কি করছো, কে কমেন্টস করছো, কে ফেক আইডি দিয়ে কি করছো, আমরা সব দেখতে পাই। তোমাদের কমেন্টস এর কারণে শেষ পর্যন্ত আমাদের নোটিশ দিতে বাধ্য হয়েছি যে তোমরা কমেন্টস যারা এই জাতীয় অপ্রয়োজনীয় কমেন্টস করবে তাদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তাহলে অপ্রয়োজনীয় কমেন্টস প্রয়োজন নেই। যেমন প্রয়োজনীয় কমেন্টস, স্যার কোন বই কিনবো? হ্যাঁ, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য কোন বই কিনবে সে কেন্দ্রিক আমি এটা দেওয়ার চেষ্টা করছি। তোমরা এখান থেকে বাংলা প্রথম পত্রে বইয়ের নাম এটা সবাই জানো। এটা দেওয়ার প্রয়োজন তেমন নেই। সাহিত্য পাঠ, গদ্য, কবিতা এটা কার নির্ধারিত? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত। সুতরাং এটা যেহেতু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে, এই যে এই বইটি সাহিত্য পাঠ, এখানে কি আছে? গদ্য ও কবিতা রয়েছে। এই গদ্য ও কবিতা তোমরা এখানে পাবা। তোমাদের যেগুলো পাঠ্য কি কি গদ্য কবিতা আছে প্রথম ক্লাসে মনে বলা হয়েছে, আমিও তবু দেওয়ার চেষ্টা করবো, বলে দেবো। এই গদ্য ও কবিতা তোমরা এখান থেকে পড়বে। ঠিক আছে? তাহলে এই গদ্য কবিতার পাশাপাশি আরো একটি তোমাদের বই কিনতে হবে, সেটি হচ্ছে সহপাঠ। এটি কিন্তু বোর্ড থেকে তোমাদের দেবে না, তোমাদের নিজে কিনে নিতে হবে। এই যে এটা আছে, দেখবে এই প্রচ্ছদের এই বইটি। এবং এছাড়া আছে সহপাঠ। সহপাঠে কি আছে? উপন্যাস ও নাটক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এই যে সহপাঠ, সহপাঠ বইটার প্রচ্ছদ দেখবে এরকম প্রচ্ছদ। এই যে এই বইটি আশা করছি, এই দুটি বই যদি তোমরা দেখো তাহলে এই দুটো বই আশা করছি তোমাদের কাজে দেবে। এই দুটো বই অবশ্যই কিনে ফেলতে হবে। এবং এই দুটো বই, তাহলে প্রথম পত্রের বই কেনা নিয়ে কোনো ঝামেলা আছে আরো? না, কোনো বই কেনা নিয়ে আর কোনো ঝামেলা নেই। তাহলে এখন চলে যাব দ্বিতীয় পত্রের জন্য কোন বই কিনবে। দ্বিতীয় পত্রের জন্য কোন বই কিনবে তা এদিকে তাকালেই মোটামুটি বুঝতে পারবে। বাংলা দ্বিতীয় পত্রে আসলে বই নির্ধারণ করে। বইয়ের নাম কি? বইয়ের নাম একটাই, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। কি বইয়ের নাম কি? বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এবং এই লেখকের নাম অনেক বাজারে বই রয়েছে। স্পেসিফিক করে একটা বলার সুযোগ নেই যে এই বইটি ব্যাকরণের জন্য একদম সবচেয়ে ভালো, আবার এই বইটি সবচেয়ে খারাপ, আমি সেটিও বলবো না। আমি কয়েকটি বই পারলে আরো কিছু নাম দিতাম, কিন্তু কয়েকটি নাম দিয়েছি। আর এখানে ছবি শুধু একটি দিয়েছি, কারণ ছবি অনেকগুলো দেওয়ার সুযোগ নেই। শুধু একটি ছবি দিয়েছি। তোমরা এই বইগুলো, লেখকের নাম ডক্টর হায়াত মোহাম্মদ, বইয়ের নাম কি? বাংলা ব্যাকরণ ও নির্মিতি, বইয়ের নাম একটি। এবং লেখকের নাম কি? ডক্টর হায়াত মাহমুদ, প্রকাশনী নাই, তোমরা লেখকের নাম বললেই বই পেয়ে যাবা। ডক্টর হায়াত মাহমুদ, ডক্টর অনিরুদ্ধ কাহালি, ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ডক্টর গিয়াস শামীম, ডক্টর আলাউদ্দিন আল আজাদ। তাহলে তুমি যদি এদের যে কারো বই, এক একজনের বই কিনবা, কারণ বিভিন্ন বই থেকে তোমরা তথ্যগুলো নিয়ে সেই তথ্য সমৃদ্ধভাবে যদি প্রশ্ন উত্তর উপস্থাপন করো বা রচনা লিখবা, শুধু একটা বই থেকে পড়লে হবে না। বিভিন্ন বই, তথ্য এবং তত্ত্বের সমন্বয় যদি উপস্থাপন করো, কিভাবে সেগুলো লিখবে তাও আমরা পরবর্তী ক্লাসে হয়তো বুঝিয়ে দেবো যখন টপিক কেন্দ্রিক আলোচনা হবে। তাহলে তোমরা এই বিভিন্ন বইয়ের সমন্বয়ে আশা করছি কি উপস্থাপন করবে। তাহলে এই কেন্দ্রিক বই, তাহলে বই কেন্দ্রিক কেনা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে? প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস বক্সে দিবা, আশা করছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব এখন আমাদের সাহিত্য কেন্দ্রিক আলোচনায়। তাহলে সাহিত্য কেন্দ্রিক আলোচনা কি? আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় সবকিছু করি, কিন্তু এই বাংলাকে আমরা অবহেলা করব না, ভালোবাসবো। এই বাংলার যে কোনো বাংলায় তোমরা দুটো জিনিস পড়েছো। কি পড়েছো ছোটবেলা থেকে আজ পর্যন্ত? এক পড়েছো সাহিত্য, আর পড়েছো কি? ব্যাকরণ। এক সাহিত্য, আর একটা কি? ব্যাকরণ। দেখো সাহিত্যের মধ্যে তুমি কি কি পড়েছো? সাহিত্যের মধ্যে পড়েছো, সাহিত্যকে ভাঙলে আমরা পাই স যোগ হিত যোগ জ, এই যে জ প্রত্যয়। তাহলে সাহিত্য, মনে রাখবা কোন শব্দের সঙ্গে শুধু স থাকলে তার অর্থ শহীদ বা সাথে অর্থে। তাহলে এই স কি? শহীদ বা সাথে বা সঙ্গে অর্থে। হিত মানে কি? কল্যাণ। হিত মানে কি? কল্যাণ বা উপকার। আর জ প্রত্যয়, তাহলে যা হিতের সহিত, যা কল্যাণের সহিত, যা আমাদের কল্যাণ সাধন করে, তাই হচ্ছে সাহিত্য। অর্থাৎ একজনকে জিজ্ঞেস করে সাহিত্য কি বলতো, তুমিও জানো কিন্তু, বলছে আই ডোন্ট নো হোয়াট ইজ লিটারেচার বাট আই ক্যান ডিটেক্ট হোয়াট ইজ নট লিটারেচার। যে আমি জানি না সাহিত্য কি, কিন্তু আমি এটা বলে দিতে পারি কোনটি সাহিত্য নয়। এটা তুমিও পারো। তোমাকে যদি বলা হয় যে বায়োলজি নিয়ে গিয়ে বলা হয় বলো তো বায়োলজি কি সাহিত্য, তুমি এমনিই বলবে যে কি পাগল হয়েছেন, এটা পাগল, এটা তো সাহিত্য না। এই যে তুমি যদি ম্যাথ কি সাহিত্য, অ্যাকাউন্টিং কি সাহিত্য, তুমি বলবে না এটা সাহিত্য না, এটা অ্যাকাউন্টিং, এটা হিসাব বিজ্ঞান, এটা এটা সাহিত্য না। তাহলে সমস্যা হলো কোনটি সাহিত্য নয়, সেটিই সমস্যা। সেটির জন্য আমাদের অবশ্যই জানতে হবে এই সাহিত্য কি। সাহিত্য হচ্ছে একজন লেখক তার মনের মাধুরী মিশিয়ে সেই সমাজ এবং জীবনকে তিনি চমৎকার করে উপস্থাপন করেন। তার রং, তুলি, শব্দ, উপমা, রূপক, চিত্রকল্পের অনবদ্য ব্যবহারে। তাহলে আমরা এই সাহিত্যের বিভাজনগুলো জানলে আমরা বুঝতে পারবো এগুলোই হচ্ছে সাহিত্য, আর অন্যগুলো সাহিত্য নয়। তাহলে সাহিত্যের বিভাজনের দিকে যাওয়ার আগে আমরা এখন দেখবো আরেকটি বাংলা দুটো জিনিস পড়ে আসছো। দেখো উচ্চ সেই তোমরা 3, 4, 5 থেকে শুরু করে সেই
এখন পর্যন্ত এই উচ্চ মাধ্যমিক শ্রেণী ২য় বর্ষ পর্যন্ত তোমরা ২ টা জিনিস পড়বা, সাহিত্য আর ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে সাহিত্যের মধ্যে কি পড়বা? ছোট গল্প। ছোট গল্প কি আছে? অপরিচিত তোমাদের পাঠ্য আছে না? এ ধরো একটি নাম দিয়েছি। প্রবন্ধ, আমার পথ প্রবন্ধ কাজী নজরুল ইসলামের তোমাদের। কবিতা এবারে তোমাদের জন্য দিয়েছে সোনার তরী। এটা আমরাও পড়েছিলাম। মধ্যে ছিল না, মধ্যে ছিল ঐকতান, আবার বদলে দিয়েছে সোনার তরী। উপন্যাস তোমাদের পাঠ্যভুক্ত কি? লাল সালু। কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। এবং নাটক তোমাদের সিরাজউদ্দৌলা। এই নাটক সিরাজউদ্দৌলা কে লিখেছেন? সিকান্দার আবু জাফর। তাহলে আমরা সাহিত্য কেন্দ্রিক, সাহিত্য মানে এই ৫ টির অন্তর্ভুক্ত যা আছে তাই সাহিত্য। এর বাইরে এই সাহিত্যের আবার এগুলোর আবার বিভাজন রয়েছে। কিন্তু মোটামুটি ভাবে এটা কি কোনটা এগুলো আমরা ডিটেইলস পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব। এই ব্যাকরণ বি আ ক্রি যোগ অন অর্থাৎ বিশেষভাবে বিশ্লেষণ, একটা সংস্কৃত শব্দ। এই ব্যাকরণের অধীনস্থ কি কি আছে? ধ্বনিতত্ত্ব, রূপ বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, অর্থাৎ ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স। অর্থাৎ এই যে অর্থাৎ যা ধ্বনি কেন্দ্রিক আলোচ্য বিষয়, ধ্বনি বর্ণে ধ্বনিতে আলোচ্য বিষয়, অর্থাৎ শব্দ কেন্দ্রিক যা আছে শব্দের প্রকারভেদ সবকিছু আলোচ্য বিষয়, শব্দতত্ত্ব, রূপ বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার কি কি, এটি স্বার্থবাহী কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এই বাক্য কেন্দ্রিক সব আলোচনার বিষয় হচ্ছে বাক্যতত্ত্ব। এবং অর্থতত্ত্বের মধ্যে অর্থ, সমার্থবোধক, বিপরীতার্থক শব্দ, অর্থ কিন্তু যত আলোচ্য বিষয় তা হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা যা পড়বো তা কেন্দ্রিক আমরা ২ টা ভাগে, পুরো আমাদের হাত যেমন ২ টা একটা শরীরে, ঠিক তেমনি বাংলার তোমরা শুরু থেকে আজ পর্যন্ত যা পড়ে আসছো তাই এই ২ টির মধ্যেই পড়ে যায়। এক সাহিত্য আর অন্যটি হচ্ছে ব্যাকরণ। তোমরা কিন্তু এই উচ্চারণে ভুল করো, ব্যাকরণ বলো অনেক সময়। ব্যাকরণ কিন্তু বলবে না। কয় কি আকার আছে? নাই। আর যেটা বাঁকানো যায় না সেটা বাঁকাতে গেলে কি হবে? ভেঙে যাবে। সুতরাং উচ্চারণ করবে করণ। আবার ব্যা বলে থেমে থাকে না, তাহলে আবার খারাপ শোনা যাবে। ব্যকরণ একসঙ্গে বলবে ব্যাকরণ, তাহলে হয়ে গেল। রন, মূর্ধন্য ন। ঠিক আছে? বানানটা আবার অনেকেই ভুল করে ফেলো ব্যাকরণ। ঠিক আছে? সংস্কৃত শব্দ। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আরেকটি হালকা আলোচনায়। এখন আমাদের সময় প্রায় শেষ হয়ে গেল। ইচ্ছে করলে আর পারছি না অন্য কিছু আলোচনায়। তাহলে তোমাদের বাড়ির কাজ দিব। কি বাড়ির কাজ দিব? তোমরা দেখো, ১ম ক্লাস তোমাদের বাড়ির কাজ হলো তোমরা বাংলা ১ম পত্রের সিলেবাস ও মানবন্টন সম্পর্কে সম্যক ধারণা নিয়ে তা খাতায় লিখবে। খাতায় লিখবে কারণ কি? সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা থাকা তোমাদের প্রয়োজন হয়েছে। আমি ১ম বর্ষের তোমাদের ১ম বর্ষ না, তোমাদের ১ম পত্রের হেড এক্সামিনার ছিলাম, প্রধান পরীক্ষক ছিলাম। দেখেছি এই সম্পর্কে একটু ভুল ধারণা না থাকার কারণে, তোমাদের পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে অনেকের ২ টা সৃজনশীল উত্তর লিখেছে কেটে দিতে হয়েছে। কারণ কি? সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু মানবন্টনে দেয়া রয়েছে এবং বলে দেয়া আছে তোমাদের ক, খ, গ, ঘ। ক বিভাগ থেকে ২ টি, খ বিভাগ থেকে ২ টি, গ বিভাগ থেকে ১ টি এবং ঘ বিভাগ থেকে ১ টি। ৬ টি হলো। এবং অন্য যেকোনো এক বিভাগ থেকে ১ টি সহ মোট ৬০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। অনেকে কি করেছে? খাপ্পড়কে নিয়ে দেখছে যে কবিতা আমার ভালো লাগে না। উপন্যাস থেকে ২ টা, নাটক থেকে ২ টা, কথা হলো ৪ টা। আর হচ্ছে ক বিভাগ থেকে গদ্য থেকে দিয়েছে হচ্ছে ৩ টা। কটা হলো? ৭ টা হয়ে গেছে। কবিতা টাচ করেনি। তাহলে তার কটা কাটা যাবে? ২ টা কাটা যাবে। মনে রাখতে হবে। সুতরাং সচেতন হয়ে দিতে হবে। তোমাদের প্রতি যা দেওয়া আছে, ক বিভাগ থেকে ২ টা দিতেই হবে। খ বিভাগ থেকে ২ টা দিতেই হবে। ৪ টা। গ বিভাগ থেকে ১ টি দিতেই হবে। ঘ বিভাগ থেকে ১ টি দিতেই হবে। তাহলে ৬ টি গেল। আর অন্য যেকোনো বিভাগ থেকে ১ টি দিতে পারবা। এই অপশনটুকু রয়েছে, আর বেশি অপশন নেই। আর তোমাদের এই যে এটা দিয়েছে হচ্ছে তোমাদের ১২ টি গদ্য রয়েছে, ১২ টি কবিতা রয়েছে। এই যে এগুলো তোমরা একটু পারলে দেখে নিবা এবং এই কেন্দ্রের সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে আগে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে রাখতে হবে। মানে ঠিকানা না জানলে তোমার কিন্তু ভুল হবে যেতে। এছাড়া তোমরা কি করবা? অপরিচিত ছোট গল্পের লেখক পরিচিতি। তোমাদের মূল বইটা কিনবা, সেখানে দেয়া আছে লেখক পরিচিতি, রিডিং পড়বা। কোথায় বুঝতে পারো না আমাকে জিজ্ঞেস করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা নিয়ে পড়াবো। আমি একটু পরে জানাচ্ছি। পাঠ পরিচিতি পড়বা, রিডিং পড়বা শুধু, এবং শব্দার্থ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আগে এই ৩ টা পড়বা। আগে গল্প পড়ার প্রয়োজন নেই। এই ৩ টা পড়ার পরে ধারণা নিয়ে তারপর অপরিচিত ছোট গল্পটি পড়ার চেষ্টা করবে। তাহলে আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝবা, আর না বুঝলে তো আমরা আছি। এবং পরবর্তী ক্লাসে, আমার পরবর্তী ক্লাসে কি হবে তাহলে দেখে নাও। পরবর্তী পাঠ অর্থাৎ এর পরবর্তী ক্লাসে আমি যেটা তোমাদের পড়াবো সেটি হলো এই অপরিচিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আগামী ক্লাসে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অপরিচিতা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুধু পড়া নয়, দেখারও চেষ্টা করবো। কারণ অপরিচিতা তোমরা জানো এই ছোট গল্পটি নাটক রূপ অথবা নাট্যায়ন করা হয়েছে, নাট্যরূপ দেওয়া হয়েছে। এটা দেখা যায় মিম করেছে, আরো কয়েকজন করেছে। ঠিক আছে? তাহলে আশা করছি আমরা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই ৪০ মিনিট জুড়ে আশা করছি যে কথাগুলো হলো যতটা একাডেমিক হোক, তোমাদের যদি এখান থেকে কিছু নিতে পারো, তোমাদের জীবন চলার পথের পাথেয় হিসেবে তোমাদের কাছে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমরা একটা দুর্যোগ সময় পার করছি। না হলে তোমাদের সঙ্গে ক্লাসই দেখা হতো। কেন অনলাইনে ক্লাস নেওয়ার দিন হচ্ছে? কারণ হলো আমরা একটা দুর্যোগ সময় পার করছি। করোনা বিধি আমরা মেনে চলবো।
করোনাবিধি মেনে চলি, সুস্থ সুন্দর জীবন করব। এসব করোনাবিধি মেনে চলি, সুস্থ সুন্দর জীবন গড়ি। সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক। ধন্যবাদ সবাইকে, সবার জন্য নিরন্তর শুভকামনা।